প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে ভালোই আছো? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে জীববিজ্ঞান প্রথম পত্রের আলোচনা। তো আমরা যে জীববিজ্ঞান যে প্রথম পত্রে যে আলোচনা করব, সেই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমাদের আগেও বলেছি যে এই অধ্যায় খুবই কেন গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্রশ্ন এবং এমসিকিউর জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। তো আজকে এই অধ্যায়টার নাম হচ্ছে, আমরা সবাই জানি, এই অধ্যায়টার নাম হচ্ছে উদ্ভিদের প্রজনন, রিপ্রোডাকশন ইন প্লান্টস বা প্লান্টস রিপ্রোডাকশন। তো অধ্যায়ের নম্বর হচ্ছে 10। তো আমরা জানি যে এই প্রফেসর ডক্টর আবুল হাসান স্যারের বইটা আমরা আলোচনা করি, আমাদের পাঠ্য বই এবং ফার্স্ট চয়েস বই। তো আমরা এই অধ্যায়ের এই বইয়ের থেকে আমরা আলোচনা করব এবং তোমরা প্রথমে এই বইটা খুব বেশি গুরুত্বপূর্ণভাবে ফলো আপ করবে আর কি, প্লিজ। মাই ডিয়ার স্টুডেন্ট, তো আমরা যে আলোচনা করতেছি, খেয়াল করে দেখো যে বায়োলজি পেপার 1 চ্যাপ্টার 10 উদ্ভিদের প্রজনন, রিপ্রোডাকশন ইন প্লান্টস অর প্লান্টস রিপ্রোডাকশন। আজকে ক্লাস হচ্ছে আমার কিন্তু 9, তারিখ হচ্ছে ডেট 13/10/2020। তো আলোচনা বিষয়গুলো দেখো, খেয়াল করো, দেখে এখানে দুটো জিনিস আজকে টপিকস আলোচনা করব। একটি হচ্ছে স্ত্রী গ্যামিটোফাইটের বিকাশ, অপরটি হচ্ছে নিষেক প্রক্রিয়া। এখন নিষেক প্রক্রিয়া কাদের? আবৃতবীজী উদ্ভিদের নিষেক প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তো মাই ডিয়ার স্টুডেন্ট, গত ক্লাসে আলোচনা করেছিলাম যে প্রজননটাকে 3টি ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে অঙ্গজ প্রজনন, একটা হচ্ছে অযৌন প্রজনন, একটা হচ্ছে যৌন প্রজনন। একটি হচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন, একটা হচ্ছে এসেক্সুয়াল রিপ্রোডাকশন, আর একটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। তো আমরা জানি যে বিশেষ করে উন্নত উদ্ভিদ গোষ্ঠীর ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে সাধারণত যৌন প্রজনন সংঘটিত হয়ে থাকে এবং তাদের ক্ষেত্রে যৌন প্রজননটা বেশি করে দেখা যায়। তো যৌন প্রজননের ক্ষেত্রে আমরা বিশেষ করে সপুষ্পক উদ্ভিদের কথা বলবো। তো সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে আমরা জানি যে দুটি বিভাগ আছে, একটা হচ্ছে নগ্নবীজী, একটা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ। তো আমরা আজকে যে উদ্ভিদের আলোচনা, যৌন প্রজনন প্রক্রিয়ার যে আলোচনাগুলো হবে, সেটা হচ্ছে আবৃতবীজী এবং গুপ্তবীজী। তো আবৃতবীজী এবং গুপ্তবীজী একই কথা। যে আবৃতবীজীর কথাটি অর্থ হচ্ছে বীজটাকে আবৃত অবস্থায় থাকবে, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এদের গর্ভাশয় ফলে পরিণত হয়। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা একটু হোয়াইট বোর্ডে আমাদের ফলো আপ করো। তো তোমাদেরকে আমি মাই আর্নেস্ট রিকোয়েস্ট টু ইউ যে ইউর কোঅপারেশন কন্টিনিউ ইনকেস ইউর কোঅপারেশন। তো তোমরা যেভাবে করে আমার অনলাইন ক্লাসগুলোকে ফলো আপ করতেছো, তোমাদের যেভাবে করে আমার ক্লাসের প্রতি আন্তরিকতা দেখাচ্ছ, এই আন্তরিকতা আরও ঠিকভাবে রাখবে এবং বেশি বেশি করে দেবে, আরও বেশি করে আন্তরিকতা দেখাবে, এটা আমার আশা করব। তো মাই ডিয়ার স্টুডেন্ট, যে স্ত্রী গ্যামিটোফাইটের পরিস্ফুটন, এখানে গ্যামিটোফাইট বলতে কি বোঝায় আমি তোমাদের বইয়ের বাদ দিয়ে আমি একটু বাইরের থেকে আলোচনা করতেছি। যে আমরা গ্যামিটোজেনেসিস কথাটা তোমরা হয়তো কোনো সময় বইতে, বায়োলজি বইতে, মাধ্যমিক শ্রেণীতে বইতে বা সেকেন্ড পেপার বইতে গ্যামিটোজেনেসিস কথাটা তোমরা হয়তোবা শুনে থাকবে। গ্যামিটোজেনেসিস কি? গ্যামিটোজেনেসিস, গ্যামিট অর্থাৎ জিন এবং গঠন। তো গ্যামিট বলতে গেলে আমরা জানি যে গ্যামিট, জিন অর্থাৎ গঠন, সৃজিত পদ্ধতি থেকে গ্যামিটোজেনেসিসের নামকরণ করা হয়েছে। তো একে কাকে বলে? যৌন প্রজননক্ষম প্রাণীদের জনন কোষ বা জনন কোষ তৈরি হওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলবো গ্যামিটোজেনেসিস বলবো। তো আমরা জানি যেসব প্রাণী হোক আর উদ্ভিদ হোক, তাদের কিন্তু জনন কোষ তৈরি করতে হয়। তো এইটাকে আমরা কী বলবো? গ্যামিটোজেনেসিস বলবো। প্রাণীর ক্ষেত্রে গ্যামিটোজেনেসিস আবার 2 প্রকার, একটা হচ্ছে স্পারমাটোজেনেসিস, একটা হচ্ছে উজেনেসিস। একটা হচ্ছে কি শুক্রাণু গঠন পদ্ধতি, যেটাকে আমরা বলবো স্পারমাটোজেনেসিস,
আর ডিম্বাণু গঠন পদ্ধতি থেকে আমরা বলবো ওজেনেসিস। ঠিক ওই একই কথা গ্যামিটোফাইট। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে পুং গ্যামিটোফাইটের বিকাশ। তো পুং গ্যামিটোফাইটের বিকাশের মাধ্যমে আমরা কি পেয়েছি? পুং গ্যামিট তৈরি হওয়ার পদ্ধতি পেয়েছি। কিভাবে পুং গ্যামিট তৈরি হয়, কিভাবে পুং গ্যামিটের পরিস্ফুটন ঘটে, সেই সম্পর্কে কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকের আলোচনা হচ্ছে স্ত্রী গ্যামিট। তো মাই ডিয়ার স্টুডেন্ট, স্ত্রী গ্যামিট অর্থাৎ বুঝতে পারবো যে অর্থাৎ স্ত্রী অর্থাৎ বিশেষ করে আমরা ভ্রূণথলি এমব্রিও স্যাক যে তৈরি হচ্ছে। তো এই ভ্রূণথলির মধ্যে কি থাকে? ডিম্বাণু। অর্থাৎ ডিম্বাণু তৈরি হওয়ার যে পদ্ধতিগুলো আছে, সেই ডিম্বাণু তৈরি হওয়ার পদ্ধতি সম্পর্কে আজকে মাই ডিয়ার স্টুডেন্ট আজকে আলোচনা বিষয়। তো আমরা এর আগে তোমরা অবশ্যই একটু খেয়াল করে তোমরা এই যে আজকে শ্রেণী বিভাগ করে দিয়েছি, সেই শ্রেণী বিভাগটা তোমরা খেয়াল করো যে মাই ডিয়ার স্টুডেন্ট এখানে আছে ভ্রূণথলি এমব্রিও স্যাক। তো আমরা খেয়াল করে দেখো, যেটাকে ভ্রূণথলি বলতেছি, যেটাকে সেই গ্যামিটোফাইট বলি, সেটাকে আরেকটা নাম বলা হচ্ছে এমব্রিও স্যাক, সেটাকে আরেকটা নাম হচ্ছে ভ্রূণথলি। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই ভ্রূণথলিটা কোনটা? এখন আমি তোমাদের আগেই একটু তোমাদের ছবিটা দেখাই। এই যে এই ছবিটা হচ্ছে ভ্রূণথলি। এটা কি একটা ডিম্বকের মধ্যে থাকে। এইটা কি, এই থলিটা কিসের মধ্যে থাকে? ডিম্বকের। আমরা গতকাল আমরা ক্লাসে বলেছিলাম যে একটা আদর্শ ডিম্বকের লম্বচ্ছেদ। তো ডিম্বকের মধ্যে কি থাকে? ভ্রূণথলি থাকে। আর ভ্রূণথলির মধ্যে কি থাকে? ডিম্বাণু। আবার আমি রিভিউ করতেছি, তোমরা সবাই খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্ট, যে একটি ডিম্বকের মধ্যে থাকবে ভ্রূণথলি, আর ভ্রূণথলির ভিতরে থাকবে হচ্ছে ডিম্বাণু। ঠিক আছে? তো সেই ডিম্বাণুকে আমরা আরেকটা ভাষায় অভাম বলে থাকি। অভামকে আমরা ডিম্বাণু বলি। তো এখানে ভ্রূণথলি যেটা, এই যে ভ্রূণথলি, এই ভ্রূণথলিটাকেই আমরা কি বলবো? এই ভ্রূণথলিটাকেই আমরা কি বলবো? যে গ্যামিটোসাইট বলবো, সেটাকে স্ত্রী গ্যামিটোসাইট বলবো। মাই ডিয়ার স্টুডেন্ট, স্ত্রী গ্যামিটোসাইট। তো এই স্ত্রী গ্যামিটোসাইটটা মধ্যে কি কি থাকবে? আগে বুঝো যে স্ত্রী গ্যামিটোসাইটের মধ্যে থাকবে ডিম্বাণু থাকবে। এই যে ডিম্বাণু, সাহায্যকারী নিউক্লিয়াস থাকবে বা সহকারী নিউক্লিয়াস থাকবে। এটার মধ্যে কি থাকে? প্রতিপাদ কোষ থাকবে। আর এটার মধ্যে থাকে নিউক্লিয়াস থাকে। তাহলে ভ্রূণথলি বা স্ত্রী গ্যামিটোসাইট একই কথা, বা এমব্রিও স্যাক একই কথা। আবার বলতেছি, স্ত্রী গ্যামিটোসাইট, ভ্রূণথলি বা এমব্রিও স্যাক, এই তিনটার কথা একই। এই তিনটার মধ্যে অর্থাৎ এটার মধ্যে কি থাকবে? এইটার মধ্যে থাকবে হচ্ছে তিনটা হচ্ছে একটি, মনে করো এই তিনটার মধ্যে বা একটার মধ্যে থাকবে কয়টা অংশ? চারটা অংশ থাকবে। একটা হচ্ছে ডিম্বাণু থাকবে, 2 নম্বর হচ্ছে সাহায্যকারী নিউক্লিয়াস থাকবে, 3 নম্বর হচ্ছে গৌণ নিউক্লিয়াস থাকবে, এবং 4 নম্বর থাকবে প্রতিপাদ কোষ। এই চারটি অংশ বা চারটি নিয়ে একটা কি ভ্রূণথলি গঠন বা একটি এমব্রিও স্যাকের গঠন হয়, বা একটা স্ত্রী গ্যামিটোসাইটের গঠন হয়। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে স্ত্রী গ্যামিটোসাইটের কিভাবে গঠন হচ্ছে? কয়টা জিনিস নিয়ে? আবার বলতেছি 4টি জিনিস নিয়ে। তোমরা আবার বলতেছি যে 4টি জিনিস নিয়ে হচ্ছে, সেটা 1 নম্বর হচ্ছে ডিম্বাণু, 2 নম্বর হচ্ছে সাহায্যকারী নিউক্লিয়াস, 3 নম্বর হচ্ছে গৌণ নিউক্লিয়াস, 4 নম্বর হচ্ছে প্রতিপাদ কোষ। এই 4টা জিনিস বা 4টা যে অংশ, হ্যাঁ, এই 4টা অংশটা কি একটা থলের মধ্যে থাকে, একটা কি থলের মধ্যে থাকে বা একটা বেগের মধ্যে থাকে। এই বেগটাকে বলা হচ্ছে ভ্রূণথলি, এটাকে বলা হচ্ছে এমব্রিও স্যাক, এটাকে আরেকটা বলা হচ্ছে স্ত্রী গ্যামিটোসাইট। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে স্ত্রী গ্যামিটোসাইট বা ভ্রূণথলি হচ্ছে, এদের 3 ধরনের গঠন হতে পারে। একটা হচ্ছে মনোস্পরিক, একটা হচ্ছে বাইস্পরিক, একটা হচ্ছে টেট্রাস্পরিক। অর্থাৎ মনোস্পরিক বলতে আমরা যখনই বুঝবো যে একটা নিউক্লিয়াস থেকে যখন ভ্রূণথলি গঠন হবে, সেটাকে বলবো মনোস্পরিক। মনো মানে এক, বাই বলতে 2 বোঝাচ্ছে। যখন দুটো নিউক্লিয়াস থেকে যখন একটা ভ্রূণথলি গঠন হবে, সেটা হচ্ছে বাইস্পরিক বলবো। আর 3 নম্বর হচ্ছে টেট্রা। টেট্রা বলতে গেলে 4, যখন
4টি নিউক্লিয়াস থেকে যখন ভ্রূণথলি গঠন করবে তখন বলবো টেট্রাস্পোরিক। তো বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রে শতকরা 75% উদ্ভিদের ক্ষেত্রে মনোস্পোরিক পদ্ধতিতে তারা কি করে, ভ্রূণথলি গঠন করে। তো আজকে যে আমাদের স্ত্রী গ্যামিটোফাইটের যে বিকাশটা, সেই বিকাশটা বা পরিস্ফুটনটা সেটা মূলতভাবে মনোস্পোরিক। তো আমরা এখানে চিত্রটা হচ্ছে মনোস্পোরিক পদ্ধতিতে আমরা আলোচনা করতেছি। তো প্লিজ তোমরা সবাই একটু বোর্ডের দিকে খেয়াল করো। তো এখানে অর্থাৎ একটা স্ত্রী রেণু, এখানে দেখতে পাচ্ছ ছবির মধ্যে, তোমাদের বইয়ের ছবির মধ্যে আছে, সেই ধাপগুলোতে বেশি দিয়ে দেওয়া আছে। আমরা তোমাদের বোঝার জন্য, তোমাদের একটা ব্রেনে এফেক্ট করার জন্য বা একটা জিস্ট হিসেবে তোমাদের একটু সংক্ষিপ্ত করে দিয়েছি। খুব সংক্ষিপ্তভাবে তোমরা যেন বুঝলে তাহলে বইয়ের পড়াগুলো খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে আর কি। তোমার স্টুডেন্ট খেয়াল করে দেখা একটা স্ত্রী রেণু। তো এই স্ত্রী রেণুটা হচ্ছে মায়োসিস বিভাজনের মাধ্যমে, দেখো মায়োসিস বিভাজনের মাধ্যমে কি হচ্ছে, 4টি স্ত্রী রেণু উৎপন্ন হচ্ছে। 4টি স্ত্রী রেণুর মধ্যে প্রথম 1, 2, 3, এই 3টে স্ত্রী রেণু কি হচ্ছে, কি নষ্ট হয়ে যায়, কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু যে লাস্টের যে স্ত্রী রেণুটা আছে সেই স্ত্রী রেণুটা হচ্ছে কার্যকরী স্ত্রী রেণু। পরবর্তীতে এই যে কার্যকরী স্ত্রী রেণুটা মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে 2টি নিউক্লিয়াস গঠন করে। সেই 2টি নিউক্লিয়াস হচ্ছে 2 নিউক্লিয়াস বিশিষ্ট, দেখা যাচ্ছে 2 নিউক্লিয়াসের পর 4 নিউক্লিয়াস বিশিষ্ট। এই 4 নিউক্লিয়াসের পর হচ্ছে দেখবা যে নিউক্লিয়াসগুলো যখন সাইটোপ্লাজম দ্বারা আবৃত অবস্থায় থাকে তখন এটাকে এক ধরনের আমরা কোষও বলতে পারি। কি বলতে পারি, কোষও বলতে পারি। তো এই 4 নিউক্লিয়াস অর্থাৎ 2 নিউক্লিয়াস বিশিষ্ট স্ত্রী রেণু 2 বার বিভাজিত হয়ে 2 থেকে 4, 4 থেকে 8টা হচ্ছে। যখন 8টা নিউক্লিয়াস বিশিষ্ট বা 8টা কোষ বিশিষ্ট হচ্ছে তখনই এটা আমাদের কি বলা হচ্ছে, পূর্ণাঙ্গ ভ্রূণথলি, কমপ্লিট স্ত্রী গ্যামিটোসাইট, কমপ্লিট ভ্রূণথলি বা কমপ্লিট এমব্রিও স্যাক, একই কথা। তো এই পূর্ণাঙ্গ ভ্রূণথলির মধ্যে দেখো, অর্থাৎ এখানে ডিম্বাণু দেখতে পাচ্ছ, তাই না? অর্থাৎ গর্ভযন্ত্র বলতে গেলে এক অ্যাপারাটাস, অর্থাৎ ডিম্বাণুর সাথে 2টো সাহায্যকারী কি থাকে, কোষ থাকে, অর্থাৎ সাহায্যকারী নিউক্লিয়াস থাকে। এই বড়টার মধ্যে 3টার মধ্যে যেটা বড় আকারে সেটা থাকবে ডিম্বাণু, আবার ডিম্বাণুর পাশে 2টা থাকবে, সেটা হচ্ছে কি সাহায্যকারী নিউক্লিয়াস। আবার এই মেরুর দিকে একটা থাকবে, সেই মেরুটা 3টা থাকবে, সেটা হচ্ছে প্রতিপাদ কোষ। আর মাঝখানে 2টা নিউক্লিয়াস থাকবে, সেটা হচ্ছে গৌণ নিউক্লিয়াস। তো মাই স্টুডেন্ট, এটাই হচ্ছে আমাদের স্ত্রী গ্যামিটোসাইট বিকাশ। তো আমরা জানি যে বিশেষ করে এক একটা উদ্ভিদের তাদের ডিম্বকের এক একটা উদ্ভিদের ডিম্বকের যদি ডিম্বকটা অধোমুখী থাকে, কালকে আমরা বলছিলাম যে একটা অধোমুখী বা নিম্নমুখী ডিম্বক, তাদের কিন্তু ডিম্বাণুর যে ডিম্বক রন্ধ্র থাকবে সেই ডিম্বাণুর রন্ধ্র থাকবে ডিম্বাণুর দিকে, অর্থাৎ সেই ডিম্বকের যে ভ্রূণথলিটা থাকবে এমব্রিও স্যাক থাকবে নিচের দিকে। কারণ পুং গ্যামিটটা লাগবে নিচের দিকে, ডিম্বক রন্ধ্রের সাথে কি হবে, সেই ডিম্বাণুর সাথে যেন নিষেধ করতে পারে। এই জন্য নিচের সাইডটায় ডিম্বাণু থাকবে আর 2 পাশে নিউক্লিয়াস থাকবে, যদিও আমরা এখানে উপর সাইডটা দেখাচ্ছি। কিন্তু আদর্শ ডিম্বকের ক্ষেত্রে ডিম্বাণু হচ্ছে নিচের মেরুর দিকে থাকবে আর উপরের মেরুর দিকে থাকবে প্রতিপাদ কোষ। তো আজকে আমরা এই যে স্ত্রী গ্যামিটোসাইটের বিকাশ বা ভ্রূণথলির গঠন পদ্ধতি আজকে এই আমরা আলোচনা করলাম। দ্বিতীয় যে টপিকস, সেই দ্বিতীয় টপিকস হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট টপিকস, নিষেক কি, হোয়াট ইজ দ্য ফার্টিলাইজেশন। তো আমরা জানি এই নিষেক কথাটা সব জায়গায় আসবে, শুধু উদ্ভিদের ক্ষেত্রে আমরা নিষেক না, প্রাণীর ক্ষেত্রে প্রাণীবিদ্যা যখন আমরা পড়বো সেই এই একই কথা, বিভিন্ন প্রাণীর নিষেক প্রক্রিয়া সম্পর্কে আমরা আলোচনা করব। তো আমরা জানি যে শুক্রাণু অর্থাৎ ডিম্বাণু কি থাকবে, একটি ডিম্বাণু থাকবে বড় এবং নিশ্চল, আর একটি ছোট এবং সচল শুক্রাণুর সাথে মিলন হওয়াটাকেই নিষেক বলবো। তো আমরা আবার বলতেছি যে নিষেক হচ্ছে একটি পুংগ্যামিট
বা একটি স্ত্রী গ্যামেটের মিলনটাকে আমরা কি বলবো? নিষেক বলবো। বুঝতে পেরেছো? তো এই নিষেক প্রক্রিয়াটার সম্পর্কে আমরা কি জানবো? যে একটি আবৃতবীজী উদ্ভিদের নিষেক প্রক্রিয়া আজকে আমরা কি চিত্রের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপনা করব। তোমরা এই টপিকসটা আরও খুব গুরুত্বপূর্ণভাবে ফলো আপ করো, খেয়াল করে দেখো মাই স্টুডেন্ট। তো মাই স্টুডেন্ট, একটি আবৃতবীজীর উদ্ভিদের একটা আমরা ছবি দেখেছি। এই ছবির মধ্যে আমরা তোমার দেখবা যে এই ছবির মধ্যে যে একটা আবৃতবীজী উদ্ভিদের মধ্যে কি থাকে? স্ত্রী স্তবক বা স্ত্রী কেশর থাকে। স্ত্রী কেশরের মধ্যে তিনটা ভাগ আছে, গর্ভমুণ্ড আছে, গর্ভদণ্ড আছে এবং গর্ভাশয় আছে। তো মাই স্টুডেন্ট, এই যে গর্ভমুণ্ডে, তো গর্ভমুণ্ডের মধ্যে বিশেষ করে পরাগরেণু কি হচ্ছে? পতিত হয়ে থাকে। তো আমরা জানি যে একই উদ্ভিদের ক্ষেত্রে, বিশেষ করে একই উদ্ভিদের ক্ষেত্রে কি হবে? এই পরাগায়নটা ঘটবে একই প্রজাতির উদ্ভিদের ক্ষেত্রে। এখন তো এই যে পরাগায়নটা ঘটে, যে পলিনেশনটা ঘটে, তুমি জানো যে উদ্ভিদ থেকে একটা উদ্ভিদ থেকে পরাগরেণু অন্য একই প্রজাতির অন্য উদ্ভিদেরকে যে গর্ভমুণ্ডে পতিত হবে, তখন কি করে? এই যে বিশেষ করে আমরা এখানে ছবি দেখেছি যে বিশেষ পরাগরেণুটা কি হচ্ছে? এই গর্ভমুণ্ডে পতিত হচ্ছে। তো গর্ভমুণ্ডে যে পতিত হচ্ছে, পতিত হওয়ার পর তারা কিন্তু কিভাবে পরাগায়নটা তারা নির্ধারণ করে থাকবে সেই উদ্ভিদটাকে একই প্রজাতি কিনা? তো গর্ভ অর্থাৎ পরাগরেণুর মধ্যে এক ধরনের প্রোটিন থাকবে আর গর্ভমুণ্ডের মধ্যে প্রোটিন থাকবে। এই দুটো প্রোটিনের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সে পরাগরেণুটাকে কি হচ্ছে? আইডেন্টিফাই করতে পারে সে একই প্রজাতি। তখন একই প্রজাতি ছাড়া কিন্তু নিষেক প্রক্রিয়া সম্পন্ন হবে না। আবার বলতেছি যে পরাগরেণুটা আর গর্ভমুণ্ডের প্রোটিন এই দুটোর মধ্যে কি একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তারা আইডেন্টিফাই করতে পারে পরাগরেণু যে একই প্রজাতি। যখনই একই প্রজাতি হবে তখন এই পরাগরেণু সেই গর্ভমুণ্ডে পতিত হবে। এই গর্ভমুণ্ডে যখন পতিত হবে তখন এই পরাগরেণুটা কি করবে? মানে স্টুডেন্ট, সে কী করে? সেখান থেকে কিছু তরল খাদ্য শোষণ করে পুষ্টি গ্রহণ করে আকারে বড় হবে। যখন আকারে বড় হবে তখন এই আকারে বড় হওয়ার পর এখানে একটা আছে পরাগ নালিকা সৃষ্টি হবে। তো আমরা জানি যে বিশেষ করে যে এই যে বিশেষ করে গর্ভাশয়টা, এই যে আমরা বলতেছি যে উদ্ভিদের এই যে গর্ভাশয়, তো গর্ভাশয়ের ভিতর প্রথমে কি থাকে? ডিম্বক থাকে। আর ডিম্বকের ভিতরে কি থাকে? ভ্রূণথলি থাকে। আবার বলছি গর্ভাশয়ের ভিতরে কি থাকে? একটা ডিম্বক থাকবে আর ডিম্বকের ভিতর কি হবে? ভ্রূণথলি থাকবে। আর ভ্রূণথলির মধ্যে কি থাকে? ডিম্বাণু থাকবে। তো এই পরাগ নালিকা যখন গঠন হবে, এই আকারে বড় হবে, তখন একটা পরাগ নালিকা তৈরি হবে। এই পরাগ নালিকার মধ্যে পরাগ নালিকা কিভাবে তৈরি হবে? এক ধরনের সেলুলোজ বা পেকটুনিস নামক এনজাইমের দ্বারা রাসায়নিক পদার্থের মাধ্যমে ক্ষরণের মাধ্যমে এখানে একটা পরাগ নালিকা সৃষ্টি হবে। এই পরাগ নালিকার পথে এখান থেকে কি হবে? পুংগ্যামেটগুলো কি হচ্ছে? এই ডিম্বগ্রন্থের দিকে কি হবে? প্রবেশ করবে। এই ডিম্বগ্রন্থের দিকে যখন প্রবেশ করবে তখন পুংগ্যামেটটা কি হবে? অটোমেটিক কি হচ্ছে? মাইটোসিস প্রক্রিয়ায়। তো মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে একটা পুংগ্যামেট কি হচ্ছে? দুটো পুংগ্যামেটে রূপান্তরিত হচ্ছে। তো এই পুংগ্যামেটের যখন রূপান্তরিত হচ্ছে তখন এই এক ধরনের রাসায়নিক পদার্থ কি করে? মনে করা হচ্ছে নিঃসরণ করার ফলে এই যে এখানকার যে অর্থাৎ পরাগ নালিকা কি হচ্ছে? প্রাচীর ফেটে যায়। ফেটে যাওয়ার পর এই যে এখানে যে ডিম্বাণুর পাশে যে সাহায্যকারী কোষগুলো থাকে সেটা কি হচ্ছে? নষ্ট হয়ে যায়। তখন কি হচ্ছে? একটা পুংগ্যামেটের কি হচ্ছে? একটা পুংগ্যামেট কি হচ্ছে? ডিম্বাণুর সাথে মিলিত হচ্ছে। যখনই কিন্তু একটি পুংগ্যামেট ডিম্বাণুর সাথে মিলিত হচ্ছে তখন হচ্ছে নিষেক হয়ে গেছে। কিন্তু এখানে তোমরা জানো যে আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে দ্বিনিষেক প্রক্রিয়া হয়, ডাবল ফার্টিলাইজেশন হয়। আবৃতবীজী উদ্ভিদ উন্নত গোষ্ঠী উদ্ভিদের মধ্যে কি হচ্ছে? ডাবল নিষেক বা দ্বিগর্ভধারণ বা দ্বিনিষেক প্রক্রিয়া হয়। কেন? যে একই সময় একটি পুংগ্যামেট ডিম্বাণুর সাথে মিলন করে, আরেকটা পুংগ্যামেট যে বিভাজিত মাধ্যমে হয়ে থাকে সেই পুংগ্যামেট কি হচ্ছে? গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত। এই যে গৌণ নিউক্লিয়াস, তাহলে একটা পুংগ্যামেট কি হচ্ছে? ডিম্বাণুর সাথে মিলিত হচ্ছে, আরেকটা পুংগ্যামেট হচ্ছে গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হচ্ছে। এই প্রক্রিয়াটাকে আমরা বলবো দ্বিনিষেক প্রক্রিয়া। যখন প্রথম ধাপে প্রথম স্টার্টিং একটি পুংগ্যামেট যখন ডিম্বাণুর সাথে মিলিত হয়েছিল তখনই কিন্তু নিষেক প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যায়।
তখনই কি ফার্টিলাইজেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আমরা বলেছি যে আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে, উন্নত গোষ্ঠী উদ্ভিদের ক্ষেত্রে কি হচ্ছে, দ্বিনিষেক প্রক্রিয়া হয়, ডাবল ফার্টিলাইজেশন হয়। এই জন্য নিষেক প্রক্রিয়ার সাথে সাথে আরেকটা যে পুংগ্যামেট থাকে, সেই পুংগ্যামেটটা কি হচ্ছে, গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। তো এই আজকে আমরা প্লিজ আজকের এই নিষেক প্রক্রিয়া, তোমার স্টুডেন্ট তোমার সবাই খেয়াল করে রাখো যে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ টপিকস আলোচনা করেছে তোমাদের। বিশেষ করে এই দুটো টপিকস হচ্ছে বোর্ড পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে সৃজনশীল প্রশ্নের জন্য, সিকিউর জন্য ইম্পর্টেন্ট, প্রয়োগ উচ্চতা দক্ষতার জন্য ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ টপিকস। যে আবার বলছি, এই দুটো টপিক্সের মধ্যে যে 1 নম্বর টপিকস ছিল স্ত্রী গ্যামিটোফাইটের বিকাশ, এবং 2 নম্বর টপিকস হচ্ছে যে একটি আবৃতবীজী উদ্ভিদের নিষেক প্রক্রিয়া। তোমার স্টুডেন্ট এই দুটো টপিকস অবশ্যই তোমরা বইয়ের মধ্যে আর তোমরা প্র্যাকটিস করবে, ভালোভাবে আয়ত্ত করবে আমরা আশা করি। আর আমার একটু গত ক্লাসে ক্যামেরার সমস্যার কারণে তোমরা হয়তো অস্পষ্ট কালো দেখেছো। তো আমরা আশা করি নেক্সট আমার ক্লাসগুলোতে এটার থেকে আমরা আপগ্রেড হয়ে আসব, এটা আমার কামনা করতেছি। আর এই মহামারীর থেকে সবাই সতর্ক থাকবে, এবং সরকারের যে নীতিমালা, এই মহামারীর থেকে যে নীতিমালাগুলো তোমরা নিয়মভাবে মেনে চলবে, এবং সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এই আমার কামনা। আল্লাহ হাফেজ।